ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাব লেখক শ্রী অসমঞ্জ মুখোপাধ্যায়ের লেখা গল্প সত্যযুগ। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। গত শ্রাবণ মাসের মাঝামাঝি হইতে সত্যযুগ পড়িয়াছে। মাঠে ঘাটে হাটে সর্বত্রই সত্যযুগ পড়ার লক্ষণ সুপরিস্ফুট। মাঠের খবরটা সকালেই কানে আসিল হারাধন নন্দীর দোকানে। 2-4 পয়সার সওদা নিতে গিয়া দেখি দোকানের সম্মুখে বেজায় ভিড় জমিয়াছে, আর সেই ভিড়ের মাঝখানে দাঁড়াইয়া ও পাড়ার দিনু চক্রবর্তী প্রায় কাঁদো কাঁদো হইয়া হা হুতাশ করিতেছেন। তাহার পশ্চিম মাঠের 1.5 বিঘা আউশ ক্ষেতের সমস্ত ধান গত রাত্রে কে বা কাহারা কাটিয়া লইয়া গিয়াছে। সেদিনের পর হইতে প্রায় প্রত্যহই মাঠে মাঠে এইরূপ ঘটনা ঘটিতে লাগিল। সঙ্গে সঙ্গে মাঠের ভূত গ্রামের গৃহস্থদের ফল পাকড়ের গাছে গাছেও হানা দিতে শুরু করল। আমার খিড়কিতে 2 কাঁদি মর্তমান কলা ও মাচায় 7টা চালকুমড়া ফলিয়াছিল। সত্যযুগের ভয়ে সেগুলি অপরিপক্ক অবস্থাতেই গাছ হইতে গৃহজাত করিলাম। সেদিন মোড়ল পুকুরে স্নান করিতে গিয়া ঘাটেও সত্যযুগের আভাস পাইয়া আসিলাম। হরি মুখুজ্জে মশায় স্নান করিয়া মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঘাটে উঠিতেছিলেন, আর রাজা বাগদির ছেলে ন্যাড়া বাগদি স্নানের উদ্দেশ্যে ঘাটে নামিতেছিল। অসতর্কতা বশত মুখুজ্জে মশাইয়ের পা ন্যাড়া বাগদির গায়ে লাগে। সঙ্গে সঙ্গেই ন্যাড়া চক্ষু রক্তবর্ণ করিয়া মুখুজ্জে মশাইয়ের দিকে চাহিয়া কহিল, একটু ভদ্রতা জ্ঞান আপনাদের নেই? গায়ে যে পাটা লাগলো তার জন্য একটু লজ্জিত হওয়া নেই? একটু দুঃখ প্রকাশ করাও নেই? আসপদ্দাটা আপনাদের যত দূর বাড়বার তত দূর বেড়েছে। মুখুজ্জে মশাই বিস্মিত হইয়া কহিলেন, সে কি রে ন্যাড়া, তোর গায়ে আমার পা লেগেছে, তার জন্য লজ্জাই বা কিসের আর দুঃখ প্রকাশই বা কিসের? তোর বাবা যে দিনে 10 বার করে পায়ের ধুলো নিয়ে মাথায় দিত। বাবার মাথা খারাপ ছিল বলে আমাদের তোর মাথা খারাপ নয়, আর তাছাড়া ন্যাড়া ন্যাড়া বলে সম্বোধন করছেন সেটাও খুব দোষের কথা। আমার আসল নাম তো আর ন্যাড়া নয়, আমার নাম নরেন্দ্রনাথ মারিক। রাজা বাগদি মারা যাইবার সময় ন্যাড়ার বয়স ছিল 12 বছর। সেই সময় সে এক বাবুর ভৃত্যরূপে কলিকাতায় গিয়া বাস করে। এখানে সে পাঠশালায় পড়িত, সুতরাং কিছু কিছু বাংলা লিখিতে ও পড়িতে পারিত। তারপর 12-13 বৎসর কলিকাতায় থাকিবার ফলে সে 2-10টা ইংরাজি বুকনিও বলিতে শিখিয়াছে, এবং সম্প্রতি কিছুদিন হইতে 30 টাকা মাহিনায় ARP'র কি একটা কাজে নিযুক্ত হইয়াছে। সুতরাং এ স্থলে শুধু রাজা বাগদিরই যে মাথা খারাপ ছিল তাহা নয়, হরি মুখুজ্জে মশায়েরও মাথা খারাপ বলা যাইতে পারে। কলিযুগে যাহা চলিত এখন সত্যযুগে যে তাহাই চলিবে এমন কোনো কথা নাই। সুতরাং হরি মুখুজ্জের দিকে চাহিয়া আমি একটু হাসিতে হাসিতে কহিলাম, আপনারই দোষ হয়েছে মুখুজ্জে মশাই। পরে ন্যাড়া বাগদির দিকে ফিরিয়া কহিলাম, বাড়ি এলেন কবে নরেনবাবু? নমস্কার। ন্যাড়া কি উত্তর দিল সেদিকে আমার খেয়াল ছিল না, তবে আমার প্রশ্নে তাহার মুখের প্রফুল্ল ভাব দেখিয়া মনে মনে সত্যযুগের আভাস পাইলাম। স্নানান্তে গৃহে ফিরিয়া কৌপিন বাস পড়িলাম। সত্যযুগের এমনই মহিমা যে ধীরে ধীরে সকলেরই অজ্ঞাতসারে সকলকে সাধু সন্ন্যাসীর পর্যায়ে আনিয়া ফেলিতেছে। গত বৎসর কলির শেষ মাস কয়টায় 10 হাত কাপড় পরিয়াছি, তারপর মধ্যে 9 হাত, 8 হাত, এক্ষণে কৌপিনে আসিয়া ঠেকিয়াছে। গৃহিণী অভয়া দালানের এক প্রান্তে ঠাঁই করিয়া ভাত দিয়া গেল। উপকরণ কাঁচকলা ভাতে আর চাল কুমড়োর ঘণ্ট, হবিষ্যান্নেরই একটু ঊর্ধ্বতন এডিশন। খাইতে খাইতে ঠিক করিলাম ও বেলা হাটে গিয়া আনা চারেকের মাছ লইয়া আসিব, যেহেতু দীর্ঘদিনের একঘেয়ে নিরামিষ মুখটা বদলানো দরকার। সুতরাং আহারান্তে একটু গড়াইয়া গাত্রোত্থান করিলাম এবং সবেধন নীলমণি 2টি টাকার একটিকে পকেটে ফেলিয়া হাটের পথে যাত্রা করিলাম। নদীর পোলের বটতলায় আসিয়া দেখি 2 জন লোক মরিয়া পড়িয়া রহিয়াছে। গ্রামের চৌকিদার নীলু সর্দার তাহার নীল রঙের জামা আর পাগড়ি পরিয়া সেখানে দাঁড়াইয়া আছে।
বুঝিলাম সত্যযুগ পরিবার সঙ্গে সঙ্গেই বহু পুণ্যাত্মা প্রত্যহ স্বর্গে গমন করিতেছে। আরো খানিকটা অগ্রসর হইয়া দেখিলাম পথিপার্শ্বে একটা গাবগাছের তলায় ৫-৭ জন কঙ্কালসার স্ত্রী পুরুষ সজিনা পাতা সংগ্রহ করিয়া আনিয়া স্তূপাকার করিয়াছে। সম্মুখে একটা হাঁড়িতে ভাতের ফ্যান থাকায় তদুপরি মাছি ভ্যান ভ্যান করিতেছে এবং তাহাদের মধ্যে একজন স্ত্রীলোক শুষ্ক ডালপালা দিয়া আগুন তৈয়ারি করিবার চেষ্টা করিতেছে। বুঝিলাম সজিনা পাতাগুলি সিদ্ধ করিয়া ফ্যান সংযোগে সকলে আহার বা অর্ধাহার দ্বারা সত্যযুগের প্রাণটাকে রাখিবার চেষ্টা করিবে। সত্যযুগ পড়িয়া অবধি এ দৃশ্য নিত্যই যথা তথা দেখিতেছি, সুতরাং ইহাতে নতুনত্ব কিছু না থাকায় মন ততটা আকৃষ্ট করিতে পারিল না। হাটের পথে অগ্রসর হইলাম। হাটে গিয়া দেখিলাম মাছ যদিও এখনো পর্যন্ত ভরি দরে বিক্রয় হয় নাই, সেই দরেই হইতেছে, তথাপি মাছ কিনিতে অনেকটাই ঘোরাঘুরি করিতে হইল। কিন্তু মাছ লইবার পর দাম দিতে গিয়া একেবারে ৩ পাক চরকি ঘুরিয়া গেলাম। ১৩৪৯ বছরের মধ্যে পীরপুরের এই হাটে যা কখনো হয় নাই তাহাই হইয়াছে। পকেট হইতে টাকাটি বেমালুম অন্তর্ধান হইয়াছে। কলিকাতার বড়বাজার নয়, হ্যারিসন রোড নয়, কালীঘাটের কালীবাড়ি নয়, এসপ্লানেডের মোড় নয়, হাওড়া শিয়ালদা স্টেশন নয়, জেলা নদিয়ার অজপাড়াগা পীরপুরের হাট। উফ, সত্যযুগের পূর্ণ প্রকোপ হাড়ে হাড়ে অনুভব করিলাম এবং গোড়াতেই তাই স্বীকার করিতে বাধ্য হইয়াছি যে মাঠে ঘাটে হাটে সর্বত্রই সত্যযুগ পড়ার লক্ষণ সুপরিস্ফুট। রিক্ত হস্ত এবং অতিরিক্ত মনোভাব লইয়া হাট হইতে বাটি ফিরিলাম। ৩ ঘটি জলের তেষ্টা পাইয়াছিল। ১ ঘটি জল খাইয়া শয্যায় শুইয়া পড়িলাম। শুইয়া শুইয়া ভাবিতে লাগিলাম কি করা যায়, এ দুর্দিনে দুটো প্রাণকে কি করে বাঁচিয়ে রাখা যায়। ৫ বিঘে ভাগরা জমির অর্ধেক ধান তো ভবিষ্যতের সম্বল, কিন্তু শেষ পর্যন্ত মাঠের সে ধান যে ঘরে এসে পৌঁছবে তার কোনো আশা নেই। হারাধন নন্দী দোকানের উঠোনও বন্ধ করেছে। ঘরে একরতি সোনাদানাও নেই যে এ সময়টা বিক্রি করে ২-৪ মাস চালাবো। সুতরাং যত দিক দিয়ে যত রকম চিন্তা করি, সকল চিন্তায় শেষে ওই সুতরাংই আসিয়া পড়ে এবং সবগুলি সুতরাং একজোট হইয়া অঙ্গুলি নির্দেশে শুধু দেখাইয়া দিতে থাকে কলিকাতার পথ। পরদিন অভয়া বিমর্ষ মুখে কহিল, এরকম করে কতদিন আর চলবে? হর্ষোৎফুল্ল মুখে আমি কহিলাম, বেশি দিন নয়। তাহলে উপায়? উপায় কলকাতা? তার মানে এইভাবে পীরপুরে আমার বসে থাকলে আর চলবে না। কলকাতায় গিয়ে কিছু উপায় সুপায় চেষ্টা করতে হবে। যা হোক ম্যাট্রিকটা তো পাশ করেছি, একটা কাজকর্ম লেগে যেতেও পারে। শুনছি অনেক অকাট্য মুখ্যও এ বাজারে নাকি তরে যাচ্ছে। কিন্তু আমি একলা কি করে এখানে থাকবো? স্বরটা একটু ভীতি জড়িত। কহিলাম, তুমি হলে অভয়া, তোমার আবার ভয় কিসের? কথাটা মুখে বলিলাম বটে, কিন্তু মনে মনে আমারও ওই চিন্তা। অভয়ার বয়স ২৪-২৫ বৎসর। এই বয়সে একাকী তাহাকে এখানে রাখিয়া যাওয়া কিছুতেই সম্ভব নয়। মহা চিন্তার মধ্যে পড়িলাম। এ অবস্থায় সদুপায় কি? একমাত্র সদুপায় আছে, কিন্তু কিন্তু এখান থেকে শ্বশুরবাটি ৩ ক্রোশ দূরে। শ্বশুরের কাছে অভয়াকে রাখিয়া আসলে হয়, কিন্তু কিন্তু শ্বশুরের অবস্থাও তো তেমন সচ্ছল নয়। সুতরাং এই দুর্ভিক্ষের দিনে তার ঘাড়ে অভয়াকে চাপানো উচিত হবে না। এই দুর্মূল্যের বাজারে একটা লোকের খাই খরচও তো বড় কম নয়। গভর্নমেন্টের হিসাবে একটা মেয়ে ছেলের রোজ ৭.৫-৬ টাক করেও যদি চাল ধরা যায়, তার সঙ্গে আরো জিনিস আছে। সুতরাং ২০টা টাকার কমে তার একটা পেট চলে না। অতএব কিন্তু গত কল্যকার সুতরাং এর যিনি উপায় করিয়া দিয়াছিলেন, আজিকার অতএব সমস্যারও তিনি সমাধান করিয়া দিলেন। দিন ৩-৪ পরে শ্বশুরমশায় হঠাৎ এ বাটিতে আসিলেন এবং কহিলেন, বাবাজি, তোমার শাশুড়ির শরীরটা কমাস থেকে বড় ভালো যাচ্ছে না। এই সময় অভয়া যদি কিছুদিন গিয়ে আমার ওখানে থাকে, তাহলে তার একটু কষ্টের আসান হয়।
অবশ্য তোমার একটু অসুবিধা হবে, কিন্তু তা তোমার মত কি বাবা? অত্যন্ত বাধ্য সন্তানের ন্যায় বলিলাম, নিয়ে যান আপনি, আমার একটু কষ্ট হবে, তার জন্যে কিচ্ছু আটকাবে না। সুতরাং মহা সন্তুষ্ট হইয়া পরদিনই শ্বশুর মহাশয় অভয়াকে লইয়া নিজ গৃহে চলিয়া গেলেন এবং আমিও প্রয়োজন মতো বাড়ি চৌকি দিবার একটা ব্যবস্থা করিয়া ফেলিলাম। তাহার পর সাতকড়ি পালের নিকট 3 বিঘা ধান জমি বন্ধক রাখিয়া 150 টাকা লইলাম এবং তাহাই সম্বল করিয়া একদিন দ্বিপ্রহরে কলিকাতার ট্রেনে চাপিয়া বসিলাম। কলিকাতায় আসিয়া উঠিয়াছিলাম প্রথমে বউবাজারের এক মেসে। মেস খরচা রোজ 1 টাকারও বেশি। আতঙ্ক হইল, এরূপ খরচের মধ্যে থাকিয়া কতদিন চালাইতে পারিব? কলসির জল গড়াইয়া তো খরচ করা, কলসিতে সম্বল তো মোটে 150 ফোঁটা জল, তাহাতে কতদিনই বা চলিবে? মহা চিন্তায় পড়িলাম। কিন্তু যে খায় চিনি যোগান চিন্তামণি। চিন্তামণি চিন্তার হাত হইতে বাঁচাইলেন। দিন 15 পরে তাঁর কৃপায় খাই খরচ ইত্যাদির হাত হইতে এড়াইলাম। বেলেঘাটার এক বাঁশ খুঁটির গোলায় আমার স্থান লাভ হইল। সেখানে 2টি ছোট ছেলেকে ঘণ্টা 2 করিয়া রোজ পড়াইতে হয়, পরিবর্তে আহার এবং থাকিবার জায়গা। আজ 21 দিন হইল এই বাঁশ খুঁটির গোলাতেই আছি। সকালে ন্যাড়া আর ভেড়া অর্থাৎ ওই ছেলে দুটিকে পড়াই, দুপুরবেলা আহারাদির পর চাকুরির চেষ্টায় ঘুরিয়া আসি। বৈকালের দিকটায় কোনোদিন কাছের কোনো পার্কে গিয়া বসি, কোনোদিন বা গোলার বাইরে বাঁধানো চাতালটায় বসিয়া রাস্তার লোক চলাচল দেখি। সন্ধ্যায় ব্ল্যাক আউটের কল্যাণে কোথাও বাহির হই না। আপন আস্তানায় বসিয়া হয় খবরের কাগজ পড়ি, নয়তোবা অভয়ের কথা, পীরপুরের কথা এসব ভাবি। একদিন সকালে গোলার মালিক মশাই একখানা বিল আদায়ের জন্য আমাকে নেবুতলার এক ভদ্রলোকের কাছে পাঠাইলেন। ভদ্রলোকের নাম গুণময় ঘোষ, মস্ত বড় লোক, প্রকাণ্ড বাড়ি। লোকটির নাম গুণময় সার্থক হইয়াছে। এত ধনী লোক, তবু অহংকারের লেশ মাত্র নাই। আমি যাইতেই খুব প্রীতি ভরে আমাকে সম্বর্ধনা করিলেন। একে তো আমি গোলা লোক এবং গোলার লোক, তার আবার বাঁশখুঁটির গোলা। তবুও তিনি তার সামনে চেয়ারে আমায় বসাইলেন। জিজ্ঞাসা করিলেন, তোমার দেশ কোথায়? বলিতে যাইতেছিলাম পীরপুর, কিন্তু সত্যযুগে ছোট গোছের একটা ঢেউয়ের ধাক্কা আসিয়া মুখে লাগিল। পীরকে একেবারে না ছাড়িয়া একটু হাতে রাখিলাম। বলিলাম, ক্ষীরপুর। ক্ষীরপুর 24 পরগনা জেলা না? আজ্ঞে না। ইতি গজর মতো নাটা মুখের ভিতরেই উচ্চারিত হইল। ধর্মরাজ যুধিষ্ঠিরের উপর নির্ভর করিয়াই কাজটা করিয়া ফেলিলাম। অতঃপর আরো 2-4টা কথার পর তিনি আমার হাতে গুনিয়া 1খানা 10 টাকার নোট, 13খানা 1 টাকার নোট, 2টা সিকি, 3টা আনি ও একটা আধ আনি দিলেন। বিল ছিল 23 টাকা 11 আনা 3 পয়সার। কিন্তু বর্তমান উন্নত যুগ এত তাম্রকূট ছাড়া তাম্র সম্বন্ধীয় সকল জিনিসেরই হতাদর। তাম্রলিপ্ত, তাম্র শাসন প্রভৃতি যেমন আজকাল শুধু ইতিহাসের পৃষ্ঠাতেই পাওয়া যায়, তাম্র মুদ্রাও তেমনি আজকাল শুধু পাটিগণিতের অঙ্কের খাতায় এবং বিলের পাতাতেই দেখিতে পাওয়া যায়। এজন্য বিল 23 টাকা 11 আনা 3 পয়সার থাকিলেও ঘোষমশাই আমায় দিলেন 23 টাকা 11 আনা 2 পয়সা। কিন্তু পথে আসিয়া গুনিয়া দেখি 24 টাকা 11 আনা 2 পয়সা। 13খানা 1 টাকা নোটের স্থলে 14খানা হইতেছে। 3 বার গণনার পরও 14 কিছুতেই 13 হইতে চাহিল না। অগত্যা ফিরিয়া গিয়া কহিলাম, 1 টাকা আমাকে বেশি দিয়েছেন বলিয়া নোট কয়খানি তাহার হাতে দিলাম। তিনি ভালো করিয়া গুনিয়া দেখিলেন যে 1খানা 1 টাকার নোট বেশি দিয়াছেন বটে। আমাকে যথেষ্ট ধন্যবাদ দিলেন। কহিলেন, একটু চা খেয়ে যাও। অনুরোধ এড়াইতে না পারিয়া পুনরায় চেয়ারখানা টানিয়া বসিলাম। কিছু পরেই একটি রেকাবিতে 2টি সন্দেশ ও 1 কাপ চা আসিল। সন্দেশ যদিও একটু গন্ধ হইয়া গিয়াছে বটে, কিন্তু আজকালকার দিনে আমাদের মতো লোকের কাছে অমূল্য দ্রব্য। বহুদিন উদরস্থ করিবার সৌভাগ্য হয় নাই, সুতরাং বিকার শূন্য হইয়া সে 2টি গলাধ্যকরণ করত চায়ের বাটিতে চুমুক দিলাম। দ্বিতীয় সংস্করণের আলাপে গুণময় বাবুর সহিত বহুক্ষণ ধরিয়া বহু কথাবার্তা হইল। কথায় কথায় জানিতে পারিলাম কলিকাতা কর্পোরেশনের অনেক বড় বড় কর্মচারী ও কাউন্সিলরের সঙ্গে তাহার খুব ভাব এবং তাহাদের উপর প্রভাব দুইই আছে। কহিলাম,
আমি এই চাকরির জন্যেই এই ক্ষীরপুর থেকে এসেছি, যদি দয়া করে। চাকরি? আচ্ছা, লাগিয়ে দেবো তোমাকে, তুমি দিন দুই বাদে একবার এসো। আশা এবং আনন্দে মনটা ভরিয়া উঠিল। 2 দফা নমস্কার জানাইবার পর সেদিন বিদায় লইয়া চলিয়া আসিলাম। 2 দিন পরে গিয়া দেখা করিতেই কহিলেন, খুব ভালো জায়গায় তোমার চাকরির জন্য চেষ্টা করছি, যদি তোমার ভাগ্য ভালো হয় তো লেগে যাবে। খুব খুশি ও বিনয়ের সঙ্গে কহিলাম, আপনার দয়া হলে আমার ভাগ্য নিশ্চয়ই ভালো হবে। আজও চা আসিল, তবে সন্দেশ নয়, তার বদলে 2খানা বিস্কুট। চা খাইয়া উঠিব উঠিব করিতেছি, গুণময়বাবু কহিলেন, বড় ভালো ছেলে তুমি বাবা, তোমায় একটা ভালো চাকরিতে লাগিয়ে দিতেই হবে, তুমি রোজই একবার করে আসবে। সুতরাং ন্যাড়া ভেড়াকে পড়াবার টাইমটা সন্ধ্যার পর করিয়া লইয়া রোজ সকালে গুণময়বাবুর কাছে আসিতে লাগিলাম। একদিন গুণময়বাবু কহিলেন, দেখো নন্দ, তুমি দিন কতক চাকরটাকে সঙ্গে করে আমার বাজারটা করে দাও দেখি। চুপচাপ বসে থাকা কিছু নয়, একটু খাটলে খুটলে শরীর ভালো থাকবে। সুতরাং সেই দিন হইতে সমস্ত সকালটা গুণময়বাবুর সংসারের বাজার করা, দোকান করা ইত্যাদি কার্যে কাটিতে লাগিল। কোনো কোনো দিন এই সব কাজ করিতে অনেক বেলা হইয়া যাইত। একদিন গুণময়বাবু বলিলেন, তোমার চাকরির জন্য আবার কাল গিয়েছিল, বোধহয় এইখানেই হয়ে যাবে। এক কাজ করো, দুপুরবেলা চুপচাপ গুলায় বসে থেকে ফল কি, খাওয়া দাওয়ার পর এখানে আসার পক্ষে তোমার অসুবিধা হবে কি? আজ্ঞে না, অসুবিধা আর কি। তবে আজ থেকেই তাই এসো। তোমায় ভাবছি অন্য আফিসে না দিয়ে কর্পোরেশনেই দিয়ে দিই। ও মাসেই একটা কাজ খালি হবে, 70 টাকা মাইনে, 120 পর্যন্ত হবে। তোমার কি ইচ্ছা? এই চাকরি হলে তো খুব ভালোই হয়, আর আপনার আর একটু যদি চেষ্টা থাকে তবে। আচ্ছা, এইখানেই দেবো এখন লাগিয়ে, তাহলে রোজ দুপুরবেলায় এখানে চলে আসবে, বুঝলে? তোমার উন্নতি হবে বাবা, যারা কাজকে ভয় করে তাদের কিছু হয় না। অতএব সেই দিন হইতেই সকালে তো বটেই, অধিকন্তু দুপুরবেলা আহারাদির পরও গুণময়বাবুর গৃহে নিত্য হাজিরা দিতে লাগিলাম। 1 মাস পরের কথা। আমার বেশ ভালো কাজই হইয়াছে, যাহাকে চাকুরি বলে। ঠিক যদিও তাহা হয় নাই, তবে কাজ হইয়াছে। কাজের আর বিরাম নাই। গুণময়বাবুর বাড়িতে থাকিয়া 24 ঘণ্টায় কাজের পিছনে আমাকে ছুটাছুটি করিতে হয়। এই ছুটাছুটির পরিবর্তে গুণময়বাবুর বাটিতেই থাকি আর খাই। সুতরাং চাকরি অবৈতনিক। আর ফ্রি কোয়ার্টার গুণময়বাবুর বৈঠকখানার একপাশে একখানি তক্তপোষ। কিছু উপরি পাওনাও আছে, তাহা হইতেছে গুণময়বাবুর মিষ্ট কথা আর আশার বাণী। এই 2টি উপরি পাওনার আকর্ষণই আমাকে বেলেঘাটার বাঁশ খুঁটির গোলা পরিত্যাগ করিয়া এখানে আসিতে বাধ্য করিয়াছে। সেদিন দুপুরবেলা বসিয়া বসিয়া একগাদা দলিলপত্রের নকল করিতেছি। গুণময়বাবু আসিয়া সামনের চেয়ারখানা টানিয়া বসলেন, কহিলেন, আর কত বাকি? করে ফেলো বাবা, করে ফেলো। এগুলো কপি করা হয়ে গেলে একবার তোমায় চিতপুরে সরকারি কোম্পানির দোকানে যেতে হবে। কোনো দরকার আছে? দরকার বলেই তো একবার যেতে হবে বাবা। 10টা টাকা ওদের কাছে আমার পাওনা ছিল, সকালে আমি তাই গিয়েছিলাম। টাকাটা ওরা দিয়ে দিলে, কিন্তু কথা কইতে কইতে টাকাটা আমি ওদের বাক্সের ওপর থেকে নিতে ভুলে গেছি। বাড়ি এসে মনে পড়লো যে টাকাটা ওরা যেমন দিয়েছিল তেমনি ওদের সেই বাক্সের ওপরেই ফেলে এসেছি। হ্যাঁ বাবা, বানান ভুল টুল বেশি হচ্ছে না তো? আগে খুব সাবধান হয়েই তো কপি। না না, তুমি খুবই সাবধান, সে আর আমাকে বলতে হবে না। তোমার জন্য যে আমি কত ভাবি তা তো তুমি জানো না বাবা। এতদিনে কি আর তোমার কোনো চাকরিতে ঢুকিয়ে দিতে পারতুম না? তোমায় তো আর আমি পর বলে মনে ভাবি না, ঘরের ছেলে বলেই তোমাকে ভাবি। যে সে জায়গায় তোমাকে ঢোকাবো না, এমন জায়গায় ঢোকাবো যেখানে আখেরে খুব উন্নতি আছে। তাই তো কর্পোরেশনেরও চাকরিটায় তোমাকে আর ঢোকালুম না। একটু চুপ করিয়া থাকিয়া পুনরায় গুণময়বাবু কহিতে লাগিলেন, মিস্টার টোম্যানের কাছে কাল গিয়েছিলুম। টোম্যান হলো বার্টন টোম্যান অ্যান্ড কোম্পানির বড় সাহেব। 165 টাকার একটা পোস্ট শিগগিরই খালি হবে। এ কাজটায় লেখাপড়া জানা বেশি চাই না, চাই বিশ্বাস। তোমার জন্যে খুব সুপারিশ ধরলুম, টোম্যান খুব আশা তো দিলে, সম্ভবত এইখানেই ঠিক লেগে যাবে। আশার বাণীতে আর মন নাচে না। গোড়া হইতে গুণময়বাবুর মারফত বহু আশাই পাইয়াছি, কিন্তু কোনোটাই কার্যকরী হয় নাই। কেবল তাহার কাজে আমার দিবারাত্র অবৈতনিক পরিশ্রমটাই খুব কার্যকরিয়া আসিয়াছে। লিখিতে লিখিতে অজ্ঞাতে একটা দীর্ঘ নিঃশ্বাস পড়িল। গুণময়বাবু কহিলেন, তাহলে বাবা, বেড়াতে বেড়াতে টাকা 10টা এনে রেখো,
আমি একটু ভবানীপুরের দিকে বেরোচ্ছি। তাহলে একটু স্লিপ লিখে দিন, নইলে আবার হয়তো। ঠিক বলেছ, বিজনেস ইজ বিজনেস। এইসব গুণের জন্যই তোমাকে এত পছন্দ করি। তাড়াতাড়ি গুণময়বাবু একটা স্লিপ লিখিয়া দিলেন। ঘণ্টাখানেক পরে কপির কাজ শেষ করিয়া আমি চিতপুরে যাত্রা করিলাম। সরকার কোম্পানির দোকানে ইহার আগে গুণময়বাবুর সঙ্গে দু একবার গিয়েছিলাম, সুতরাং তাহাদের সহিত আমার আলাপ ছিল। স্লিপটা দিতেই তাহারা পড়িয়া দেখিয়া আমাকে টাকা 10টা দিয়া দিলেন। নবীন সরকার মশাই দোকানের মালিক। আমার সহিত একথা ওকথার পথ জিজ্ঞাসা করিলেন, অনেকদিন তো আপনার কাটলো গুণময়বাবুর কাছে, চাকরি মিলল নন্দবাবু? কথাটার ভিতর একটু রহস্যের সুর ছিল। আমি মুখ টিপিয়া হাসিয়া বলিলাম, এবার ঠিকই হবে। টোম্যান কোম্পানির অফিসে, মাইনে 165 টাকা। আমার বলিবার ভঙ্গির ভিতরেও একটা রহস্যের ছাপ ছিল। নবীন সরকার হো হো করিয়া হাসিয়া উঠিল, কহিল, গুণময়বাবুর অশেষ গুণের মধ্যে গিয়ে পড়েছেন। চাকরি সমুদ্রে হাবুডুবু খেতে হবে নন্দবাবু। ওহ, একটা লোক বটে। কি করে যে আপনি ওর খপ্পরে এসে পড়লেন আমি তাই ভাবি। আমিও ভাবি, ধর্ম নেই, কর্ম নেই। বাধা দিয়া নবীনবাবু বলিলেন, কর্ম খুবই আছে, তবে ন্যায় অন্যায় জ্ঞান বা বিচার বিবেচনা সে সবের ধার ধারেন না। জগতে এসে চিনেছেন কেবল টাকা। আর চিনেছেন সাধু সন্ন্যাসী, তাদের পিছনে তো খুবই ঘোরেন দেখি। আবার নবীনবাবুর প্রাণ খোলা হাসির হোহর ধ্বনি দোকানের বাতাসকে চঞ্চল করিয়া তুলিল। কহিলেন, সেটা কিন্তু ভক্তির কাঙাল হিসেবে। কি, কবে কিছু টাকা মারবেন তাদের আশীর্বাদে ফন্দিটা হচ্ছে তাই, বুঝলেন না নন্দবাবু? আরো দু একটা কথাবার্তার পর উঠি উঠি করিতেছি, এমন সময় নবীনবাবু আমায় বলিলেন, দেখুন নন্দবাবু, 65 নম্বর এজরা পার্কে কতগুলো লোক নেবে, মাইনেও ভালো। লাগিয়ে দিন তো একখানা দরখাস্ত, ভগবানের দয়ায় যদি। একটু আশান্বিত হইয়া আফিসের ঠিকানাটা একখণ্ড কাগজের কোনায় টুকিয়া লইলাম এবং আরো দু একটা কথার পর উঠিয়া পড়িলাম। নবীনবাবু মৃদু হাসির সহিত কহিলেন, ট্রাম ভাড়ার পয়সাটাও বোধহয়, নিশ্চয়ই চরণ ট্রামে এতটা পথ যাতায়াত। উত্তরের পরিবর্তে একটু হাসিয়া রাস্তায় নামিয়া পড়িলাম। মনে মনে কহিলাম, সত্যযুগ, সত্যযুগ। আসল সত্যকার সাধু সন্ন্যাসীরা লোক কোলাহলের মধ্যে বড় একটা আসেন না, কিন্তু উদ্দেশ্য সাধনের জন্য কখনো কখনো তাদের আসিতেও হয়। এইরূপ একজন সাধু মহাত্মা সম্প্রতি বাগবাজারে আসিয়া আসন পাতিয়াছেন। তাহার ক্ষমতা যেমন অসীম, শিষ্য এবং ভক্তের সংখ্যাও তেমনি অসংখ্য। তিনি টপ করিয়া কাহাকেও ধরা দেন না, সে কারণে লোকের সঙ্গে বেশি কথাও কহেন না। গঙ্গার ধারে ছোট একটি দ্বিতল বাটিতে তিনি থাকেন। বৈকালে ঘণ্টা 2 সময় ছাড়া তিনি নিচে দর্শনার্থীদের সম্মুখে আসেন না। আমাদের কানে এ খবর আসিবার বহু আগেই গুণময়বাবু তাহার কথা জানিতে পারেন এবং তাহার কাছে আজ কয়দিন ধরিয়া খুবই যাতায়াত করিতেছেন। সেদিন দ্বিপ্রহরে গুণময়বাবুর ফরমাসি অনেকগুলি কাজ সারিয়া বৈঠকখানার একধারে আমার সেই ফ্রি কোয়ার্টার চৌকিখানিতে ক্লান্ত দেহ এলাইয়া দিয়া শ্রান্ত মনে অনেক কথাই ভাবিতেছিলাম। অনেক দিন হয়ে গেল পীরপুর থেকে এসেছি, কিন্তু কাজকর্মের কোনো সুবিধাই তো হলো না। মধ্যে অনেক দিন হলো অভয়ের একখানা চিঠি পেয়েছিলুম, তারপর অনেক দিন হয়ে গেল আর কোনো খবর পাইনি। সকলে কেমন আছে কে জানে। কাল আর একখানা চিঠি দিতে হবে। লিখেছি, এখানে কোনো কাজের সুবিধা হচ্ছে না, বাড়ি চলে যাব। তোমার হয়তো ওখানে অন্য কোনো কষ্ট না হতে পারে, কিন্তু কি ভাবছো শুয়ে শুয়ে? ওঠো, চলো। দেখি সামনে দাঁড়াইয়া গুণময় বাবু। তাড়াতাড়ি উঠিয়া কহিলাম, কোথায়? চলো, বাগবাজারে প্রভুর ওখানে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। অগত্যা জামাটা গায়ে চড়াইয়া গুণময় বাবুর সহিত বাহির হইয়া পড়িলাম। বেলা 4টা নাগাদ প্রভুর ওখানে পৌঁছিলাম। তিনি তখন 2-4 জন ভক্ত পরিবৃত হইয়া নিজের ঘরে বসিয়াছিলেন। দীর্ঘ দেহ, মণ্ডিত মস্তক, গেরুয়ার বদলে নীল চেলি পরিহিত, তদুপরি নীল কৌশেয় বস্ত্রের উত্তরীয়, চোখে সুবর্ণ ফ্রেমে আঁটা চশমা। আমরা উভয়েই ভক্তিভরে তার পায়ের একটু তফাতে মাথা ঠেকাইয়া প্রণাম করিলাম। প্রভু মুখে কোনো আশীর্বচন উচ্চারণ করিলেন না, হয়তো মনে মনে করিলেন। তারপরে গুণময়বাবু উঠিয়া দাঁড়াইলেন এবং সামনের প্রাঙ্গণে যেখানে একটা জলের ট্যাপ ছিল সেইখানে গেলেন। আমাকে ইশারা করাতে আমিও গেলাম এবং তাহার দেখা দেখি করপুটে খানিকটা কলের জল লইয়া উভয় হাঁটু গাড়িয়া প্রভুর সামনে আসিয়া বসিলাম। প্রভু তখন দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা সেই জল স্পর্শ করিয়া দিলেন এবং আমরা উভয়ে তাঁর সেই চরণামৃত পান করিলাম। আশ্চর্যের বিষয়, অদ্ভুত এই চরণামৃত, ইহা যে স্বর্গীয় বস্তু সঙ্গে সঙ্গে তাহার পরিচয় পাইলাম।
করপুটে সেই অতি সাধারণ কলের জল সুমিষ্ট আস্বাদযুক্ত এবং সদ্য প্রস্ফুটিত জুথিকা গন্ধে আমোদিত হইয়া গিয়াছে। মুগ্ধ প্রাণের সমস্ত আকর্ষণে পুনরায় অশেষ শ্রদ্ধাভরে প্রভুর পদতলে উভয়ে প্রণাম করিলাম। দুইবার প্রণামের ফলে কিন্তু কোনো আশীর্বাদ বাণী আমাদের ভাগ্যে শুনিতে পাইলাম না। প্রভু কাহারও সহিত কোনরূপ বাক্যালাপ না করিয়া নীরবে বসিয়া রহিলেন। শুনিয়াছিলাম এইরূপই তাহার স্বভাব। যখন ভক্তদের সঙ্গে কথা বলেন খুবই বলেন, আবার যখন বলেন না তখন কিছুই বলেন না। হয়তো তখন একঘেয়ে নিস্তব্ধতা ভঙ্গ করিয়া মাত্র দু একটি অপ্রাসঙ্গিক কথা বলিয়া আবার নীরবে বসিয়া থাকেন। আজও হঠাৎ মুক্ত দুয়ারের ফাঁকে পশ্চিম আকাশের দিকে অনেকক্ষণ তাকাইয়া থাকিয়া কহিলেন, অস্তরবীর কিরণে মেঘের রং খেলা, এই সোনালি পরমুহূর্তে রক্তবর্ণ, সঙ্গে সঙ্গেই আবার ফিকে পীত, একদম ক্ষণস্থায়ী খেলা, মায়া, অনিত্য। বুঝিলাম প্রভু সত্যকার একজন দার্শনিক ভাবুক এবং সেই ভাবেতেই বিভোর। আরও খানিকক্ষণ নীরবে বসিয়া থাকিবার পর গুণময় বাবু ও আমি প্রভুকে বিদায় প্রণাম জানাইয়া চলিলা আসিলাম। পথে আসিতে আসিতে গুণময় বাবু কহিলেন, সাক্ষাৎ দেবতা, এ যুগে এই ধরনের খাঁটি সাধু বড় একটা দেখতে পাওয়া যায় না, অদ্ভুত শক্তি। চরণামৃতে তো তার পরিচয় পেলুম। উৎসাহে গদগদ স্বরে গুণময়বাবু কহিলেন, পেলে তো আরো ব্যাপার আছে। চরণামৃতে আজ কোন ফুলের গন্ধ পেলে? জুঁয়ের। কাল আবার পাবে হয়তো বকুলের, আর একদিন হয়তো পাবে গোলাপের। একটা আশ্চর্য শক্তি আছে যে, তাতে আর কোনো ভুল নেই। নইলে আমি তোমায় গিয়ে এই বেহালা থেকে একটি ভক্ত আসতো জানো তো, তার উপর প্রসন্ন হয়ে তাকে বোধহয় লাখখানিক টাকা পাইয়ে দিয়েছেন। আমি কি একটা জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম, তৎপূর্বেই গুণময়বাবু বলিলেন, আবার কাল আসতে হবে। আসবে তুমি, নন্দ? আমি আনন্দের সহিত বলিলাম, আপনি যদি দয়া করে আনেন নিশ্চয়ই আসব। অতঃপর নানা বিষয়ে আলাপ করিতে করিতে প্রায় সন্ধ্যার সময় উভয় গৃহে প্রত্যাবর্তন করিলাম। পরদিন গুণময়বাবুর কতগুলো কাজে আমাকে বাহির হইতে হইয়াছিল। বাড়ি ফিরিলাম বেলা প্রায় 2টার সময়। তারপর স্নানাহার সারিয়া একটু শুইয়াছি, গুণময়বাবু আসিয়া বলিলেন, নন্দ, ওঠো, চলো, যাওয়া যাক। সুতরাং আর বিশ্রাম করা হইল না, জামা জুতো পরিয়া তাহার সহিত বাহির হইয়া পড়িলাম। এদিনও প্রভু ভক্তমণ্ডলী পরিবেষ্টিত হইয়া বসিয়াছিলেন। আজিকার চরণামৃতে সত্যই প্রস্ফুটিত গোলাপের গন্ধ পাইলাম। তাকে প্রণাম ও তাঁর চরণামৃত পানের পরই আজ তিনি হঠাৎ গুণময়বাবুর দিকে চাহিয়া কহিলেন, তুই তো অনেক টাকা বাইরে থেকে ঘরে আনবি, ঠিকই আনবি। যা, যা কিছু টাকা নিয়ে ধানের কারবারে চালাগে যা। মাঝে মাঝে আসিস এখানে, বিস্তর টাকা পাবি, যা। বড় ইচ্ছা হইল আমার চাকরির কথাটা একটু নিবেদন করি, কিন্তু সাহসই কুলাইল না। চুপ করিয়া গুণময়বাবুর পাশে বসিয়া রহিলাম। শেওড়াফুলি, ওদিকে গঙ্গা, সেদিকে রেল স্টেশন, ওদিকে গঞ্জ, তারই মধ্যে ছোট্ট একটা বাসাবাড়ি, আর কাছেই করগেটে স্বতন্ত্র একটা গুদাম ঘর। আজ কয়দিন হইল গুণময়বাবু ও আমি এখানে আছি। ধানের কারবার খুলিয়া দেওয়া হইয়াছে, সঙ্গে একজন পাচক আর এখানকার একজন চাকর। শেওড়াফুলি ধান কেনা বেচার একটা প্রধান কেন্দ্র। উঠিয়া পড়িয়া ধান কেনার কাজ চলিতেছে ও তাহা গোলাজাত করা হইতেছে। খাটাখাটুনি সব আমাকেই করিতে হয়, এ কথা বলাই বাহুল্য। গুণময়বাবু শুধু টাকা লেনদেনের কাজটা নিজের হাতে রাখিয়াছেন। তিনি তাহাই করেন, আর আমার আশায়ের উপর আশা, উৎসাহের উপর উৎসাহ দেন। আমায় বলেন, কিসের চাকরি করতে যাবে তুমি? ভেবেছিলুম বটে তোমায় একটা ভালো পোস্টে লাগিয়ে দেব। টোম্যান কোম্পানির অফিসে তোমার কাজের একেবারে পাকাপাকি ব্যবস্থাই করে ফেলেছিলাম, কিন্তু ওসবে আর হবে কি? এরপর না হয় মাসে 300 কি বড়জোর 400। ধান চালের কারবারে তোমাকে আমি আলাদা করে এমন লাগিয়ে দেব যে বছরে তোমার অন্তত 12-14 হাজার লাভ হবে। সবুরে মেওয়া ফলে। একটু সবুর করে আমার কাছে তুমি থাকো, আর বেশ ফুর্তির সঙ্গে খেটে যাও। খাটুনি নিষ্ফল হয় না কখনো। সুতরাং বিনা বাক্য ব্যয়ে বেশ ফুর্তির সঙ্গেই গুণময়বাবুর কাজে দিনরাত খাটিয়া যাইতেছি। ধান কিনিবার জন্য কোনো কোনো দিন আমাকে শেওড়াফুলির বাহিরেও যাতায়াত করিতে হয়। দক্ষিণে ময়নাপোল, তেঘরা, গুরুদাসপুর, চকমারি, পশ্চিমে হরিরামপুর, নাড়াবোনা, কোরগা প্রভৃতি কোনো না কোনো গ্রামে আমাকে প্রায়ই যাইতে হয় ও চাষাদের দাদন দিবার ব্যবস্থা করিয়া আসিতে হয়। মোটের উপর জোর কাজ চালাইতেছি। এক একদিন স্নানাহারের সময় পর্যন্ত পাই না। গুণময়বাবু আমার প্রতি খুবই সন্তুষ্ট। কিন্তু কিন্তু
কিন্তু কাজের ফাঁকে এক একদিন বসিয়া বসিয়া ভাবি ভাবি কি উদ্দেশ্য নিয়ে কলকাতায় এসেছিলাম আর কি বা করছি। কোথায় বা অভয় আর কোথায় বা আমি। এতদিন বেলেঘাটায় বাঁশখুঁটির গোলায় থাকতুম আর যেমন কাজের চেষ্টা করছিলাম সেই রকম করতুম। তাহলে হয়তো যা হোক কোনো কাজ এতদিন লেগে যেত। কি কুক্ষণেই যে বিলের টাকা আদায় করতে গুণময় বাবুর বাড়ি গিয়েছিলাম, আর কি কুক্ষণেই যে 24 টাকা 11 আনা 2 পয়সার মধ্যে একটা টাকা তাকে ফেরত দিতে গেলাম। এখন আমার অবস্থা সাপের ব্যাঙ গেলার মতন। গুণময় বাবুকে ছাড়তেও পারি না, রাখতেও পারি না। বাড়ির খবরও পাই না অনেক দিন। শ্বশুর শাশুড়ি বা কেমন আছেন, অভয়ই বা কেমন আছে, পীরপুরের বাড়িরই বা কি অবস্থা কিছুই জানি না। নিজের অজ্ঞাতে বুক ফাটা একটা দীর্ঘশ্বাস বাহির হইয়া বাতাসের সহিত ধীরে ধীরে মিশিয়া যায়। এই সময়টায় হঠাৎ এদিকে ধ্বংসের হাওয়া বহিতে শুরু করিল। ওই সমস্ত গ্রামে মহামারী রূপে কলেরা দেখা দিল। শেওড়াফুলির চারিদিককার গ্রামগুলি হইতে প্রত্যহ মৃত্যু সংবাদ কানে আসিতে লাগিল। আমাকে প্রায় প্রত্যহই ওই সমস্ত অঞ্চলে যাইতে হয়। আমার একটা আতঙ্ক হইল। গুণময়বাবু বোধ হয় সেটা বুঝিতে পারিয়া আমায় কহিলেন, প্রভুর কৃপায় আমাদের কোনো বিপদ হবে না নন্দ, কিছু ভয় টয় করো না, স্ফূর্তির সঙ্গে কাজ করে যাও। মনে মনে কহিলাম, প্রভুর কৃপা সে তো আপনার ওপর, আমার ওপর তো নয়। যাই হোক, জোর করিয়া মনে বল আনিবার চেষ্টা করিতে লাগিলাম এবং নিয়তই নারায়ণকে স্মরণ করিয়া লেবু নুন জল খাইতে লাগিলাম আর রুমালে কর্পূর বাঁধিয়া মাঝে মাঝে শুকিতে লাগিলাম। 2-5 দিনের মধ্যেই আশপাশের গ্রামগুলির অবস্থা ভীষণতর হইয়া উঠিল। সেদিন ভোরে শয্যা ত্যাগ করিয়া আমাকে 5পুকুর গ্রামের এক সম্পন্ন কৃষকের বাটি যাইতে হয়। কিন্তু গিয়া যে দৃশ্য দেখিলাম তাহাতে অন্তরাত্মা আতঙ্কে কাঁপিয়া উঠিল। কিছুক্ষণ আগে তাহার জ্যেষ্ঠ পুত্রবধূটিকে শ্মশানে লইয়া যাওয়া হইয়াছিল। আমি যখন গিয়া পৌঁছিলাম তখন তাহার মৃত ভগিনীটিকে বাঁশের সহিত বাঁধা হইতেছে। ওদিকে একটি ঘরের বারান্দায় মেজ ছেলেটি এই কালরোগের সঙ্গে শেষ লড়াই লড়িতেছে। আমি আর সেখানে দাঁড়াইলাম না, ভয় কাতর অন্তরে তাহার বাটি হইতে বাহির হইয়া আসিলাম। পাশের গ্রামে গিয়া দেখিলাম সেখানেও সমান অবস্থা। এমন গৃহ নাই যেখানে এই কাল ব্যাধি তাহার ধ্বংসের হাত প্রসারিত করে নাই। চকমারি গ্রামে একটি সধবা স্ত্রীলোক কাল হইতে মরিয়া পড়িয়া আছে। তাহাকে আজ এত বেলা পর্যন্ত শ্মশানে লইয়া যাওয়া হয় নাই, কারণ এই বিপদের সময় গৃহে তাহার দ্বিতীয় লোক নাই। আজ কিছুদিন হইল অভাবের তাড়নায় স্বামী তাহাকে একাকী রাখিয়া কলিকাতায় কাজের চেষ্টায় চলিয়া গিয়াছে। বাড়ির এই নিদারুণ সংবাদ সে কিছুই জানে না। অভাগিনীর আজ এই অবস্থায়। মনটা আমার ছ্যাঁত করিয়া উঠিল। সমস্ত দেহ মন অবসন্ন হইয়া পড়িল। মাথার ভিতরটা সহসা যেন খালি হইয়া গেল। পথের ধারের একটা তেঁতুল গাছের তলায় আমি বসিয়া পড়িলাম। প্রায় মিনিট 15 এইভাবে নির্জীবের মতো বসিয়া থাকিবার পর একটু প্রকৃতিস্থ হইলাম। চারিদিকের আঁধার কাটিয়া গিয়া আবার চোখের সামনে সূর্যালোক ফুটিয়া উঠিল। তখন আমার মনে কেবলই অভয়ের কথা, পীরপুরের কথা জাগিতে লাগিল। পাখির মতো যদি আমার পাখা থাকিত, তাহা হইলে এই দণ্ডেই আমি পীরপুরে চলিয়া যাইতাম। ওহ, অভয়াকে রাখিয়া কেন আমি চলিয়া আসিলাম। আর নয়, খুব ভুল করিয়াছি, আর এখানে কিছুতেই থাকিব না। অবসাদগ্রস্ত মনের মধ্যে একটা জোর আনিয়া তেঁতুল তলা হইতে উঠিয়া পড়িলাম ও শেওড়াফুলির গঞ্জের দিকে যাত্রা করিলাম। বাসায় যখন ফিরিলাম বেলা তখন প্রায় 2টা। দেখিলাম গুণময়বাবু বাসায় বা গুদামে নাই। ঠাকুরের মুখে শুনিলাম 8টার ট্রেনে তিনি কলিকাতা গিয়াছেন, সন্ধ্যার পরই ফিরিবেন। সন্ধ্যায় কিছু পরেই তিনি ফিরিলেন, কহিলেন, আরো 1002 টাকা দরকার, তাই আজ আনবো বলে গেলুম। ব্যাংক থেকে টাকাটাও তুললুম বটে, কিন্তু আসবার সময় তাড়াতাড়িতে আনতে ভুলে গেছি। তোমার মাও মনে করে দিলে না, আমিও একেবারে ভুলে। যাক, শুক্রবার আবার তো আমায় যেতে হবে, সেই দিনই আনবো। দেখো বাবা, তোমাকে কাল ফার্স্ট ট্রেনে একবার মগরার গঞ্জে যেতেই হবে। কালকে ধানের দরটা ওখানকার জেনে আসবে। দেহ মন দুই খুব খারাপ ছিল, সুতরাং সকাল সকাল আহারাদি সারিয়া শুইয়া পড়িলাম। বেলা অনুমান 7টা 7:30 হইবে। শেওড়াফুলি স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করিয়া প্ল্যাটফর্মের উপর পায়চারি করিতেছি। মগরার গঞ্জে যাইতে হইবে। টিকিট কেনা হইয়া গিয়াছে। টিকিট করিয়াছি, কিন্তু মগরার নয়, করিয়াছি কলিকাতার। রাত্রে শুইয়া অনেক ভাবিয়াছি, ভাবিয়া ঠিক করিয়াছি আর নয়, আজই কলিকাতা এবং তথা হইতে দেশে চলিয়া যাইব। একটু পরে ট্রেন আসিলে তাহাতে চাপিয়া বসিলাম। বাসা হইতে চা খাইয়া আসিবার সুবিধা হয় নাই, সুতরাং হাওড়ায় নামিয়া চায়ের চেষ্টায় একটা দোকানে ঢুকিলাম। ঢুকিয়া দেখি সরকার কোম্পানি সেই নবীন সরকার একখানি চেয়ারে বসিয়া চায়ের অপেক্ষায় আছেন। তিনি বর্ধমান যাইবেন, গাড়ির এখানে দেরি আছে। চা খাইতে খাইতে গুণময় বাবু ও তাহার ধানের ব্যবসা সম্বন্ধে অনেক কথা হইল।
কথার মধ্যে তিনি বলিলেন, বাগবাজারে সেই প্রভুবর চম্পট দিয়েছেন যে গুণময়বাবুকে বলবেন। আমি বলিলাম, কে প্রভুবর, যার কাছে উনি? হ্যাঁ হ্যাঁ, ওর কাছে থেকেও তিনি বেশ কিছু বাগিয়ে নিয়েছেন। লোকটা আচ্ছা ভোল নিয়ে বসেছিল, বহু লোককে চরণামৃত খাইয়ে বোকা বানিয়ে তল্পি গুটিয়ে দে চম্পট। অত্যন্ত আশ্চর্য হইয়া কহিলাম, বলেন কি? বলছি ঠিকই, আমাদের দু একটি বন্ধুও তার কাছে জমে গেছিল কিনা খবর আমার কাছে এড়াবার জো নেই। লোকটা মহা ধরিবাজ, অনেকের অনেক কিছু নিয়ে সটকেছে। পড়ে আছে তার ঘরে শুধু একরাশ অ্যাকারিন আর সেন্টের খালি শিশি। মনের এই অবস্থাতেও খুব বিস্মিত না হইয়া পারিলাম না। উফ, সত্যযুগ যে, তাহার আর কোনো সন্দেহ নয়, ঠিকই সত্যযুগ। কিছু পরে ট্রেনের সময় হইয়াছে বলিয়া নবীন সরকার উঠিয়া গেলেন। যাইবার সময় জিজ্ঞাসা করিলেন, এজরা পার্কে সেই দরখাস্ত করবার কথা বলেছিলুম, করেছিলেন? দরখাস্ত যে করা হয় নাই সে কথাটা আর না বলিয়া শুধু ঘাড় নাড়িলাম। নবীনবাবু সেদিকে আর লক্ষ্য না করিয়া দ্রুতপদে প্ল্যাটফর্মের দিকে চলিয়া গেলেন। এজরা স্ট্রিটের ঠিকানা ও অফিসের নাম একটা কাগজে আমার লেখা ছিল। পকেট বুক হইতে সেখানা বাহির করিলাম। এই কাগজখানা গুণময়বাবুর লিখিত সেই স্লিপ, যাহাতে তিনি লিখিয়া দিয়াছিলেন, টাকাটা ফেলে এসেছি, নন্দকে পাঠালাম, উহার হাতে দিয়া দিবে। ইতি শ্রী গুণময় ঘোষ। স্লিপটায় সরকারবাবুদের কাহারও নাম অথবা কাহাকেও সম্বোধন ছিল না, তাড়াতাড়িতে সংক্ষেপে লেখা। কাগজের টানাটানির জন্য সেদিন এই স্লিপখানার পিছনের পিঠে এক কোণাতেই এজরা স্ট্রিটের ঠিকানা লিখিয়া রাখিয়াছিলাম। সত্যযুগের প্রভাব বলিয়া হঠাৎ মাথায় একটা সৎ মতলব আসিল। সুতরাং আর দেরি না করিয়া বরাবর গুণময়বাবুর গৃহে গেলাম। গিন্নিমা আমাকে দেখিয়া কহিলেন, টাকা ফেলে গেছেন, সেই জন্যই বোধহয় তাড়াতাড়ি তোমাকে পাঠিয়ে দিলেন। আমি অতি মাত্র নিরীহের মতো কহিলাম, আজ্ঞে হ্যাঁ। বলা বাহুল্য, তৎপূর্বে খুব ভক্তি ভরে তাহার পায়ে প্রণাম করিয়াছিলাম। গিন্নিমা কহিলেন, কিছু লিখে দিয়েছেন? হ্যাঁ মা, বলিয়া সেই স্লিপটা তাহার হাতে দিলাম। কহিলাম, পরের ট্রেনেই ফিরে যেতে বলেছেন, ফিরে গিয়ে সেইখানে খাওয়া দাওয়া করব, টাকার জন্য সব কাজ আটকে আছে, সুতরাং। সত্যযুগে সামান্য একখানি স্লিপ আমাকে নগদ 2,000 টাকা যোগাইয়া দিয়া সুস্থ তবিয়তে এবং খোশ মেজাজে সেই দিনই পীরপুরে পৌঁছাইয়া দিলেন। দেশের স্টেশনে পৌঁছিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া মনে মনে আমি সত্যযুগের মহিমা কীর্তন করিলাম।